রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ। শ্রী ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রীমকথিত মাস্টারমশাই নামে খ্যাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পাঠ করছি। আজকে পাঠ করব পাপীর দায়িত্ব ও কর্মফল। নম্বর 41 কথামৃত থেকে পাঠ করছি। ইহার কিছুদিন পরে 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক, পয়লা শ্রাবণ, কৃষ্ণা চতুর্থী 1288, শুক্রবার 15ই জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচু চ্যাটার্জি স্ট্রিটে। রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসমশায়ের। রাম, মনমোহন, ব্রাহ্মভক্ত, রাজমোহন, রাজেন্দ্র, কেশবও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন কেশবকে। এখানে কেশবকেও তারা নিমন্ত্রণ করেছিলেন সেই কথা বলা হচ্ছে। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24 অঘ্রাণ 8ই ডিসেম্বর বৃহস্পতিবারে লক্ষ্ণৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না? অবশ্যই যাইব, অশৌচ তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয় জ্ঞান চৌধুরীর বাটিতে। দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি 12ই মাঘ। বন্ধুরা, ঠাকুরকে দেখে কেশব অবাক হয়ে গেছিলেন। একই অঙ্গে কত রূপ। তিনি যখন ঠাকুরকে লঞ্চে উঠিয়েছিলেন, সেই আমেরিকান পাদ্রীদের সামনেই ঠাকুর সেই জাহাজের মধ্যেই সমাধিস্থ হয়ে গেছিলেন এবং তা দেখে কেশব অবাক হয়ে গেছিলেন এবং প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণের এই সমাধিস্থ দেখে অবাক হয়ে গেছিলেন, কারণ তিনি কখনো আর কারুককে এই অবস্থায় দেখেন নাই। এরপর শ্রীরামকৃষ্ণ কমলকুঠিতে কেশবকে দেখতে আসেন। এই ঘটনার 3 মাস পরে। বন্ধুরা, এখন আবার আমি কথামৃত পাঠে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ, জগৎমাতার কাছে ডাব চিনি মানা। আজ কমলকুঠির সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভাবাবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেয়া হইল। তিনি জামা চাদর পরিয়া
আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত, তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খপ্পরের কাগজ লিখতে হয়। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খপ্পরের কাগজে লিখতে হয়। সেখানে মানে দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কইতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে? যান না, জিজ্ঞাসা করো তো গা। এত ইনি বলেন, মাক ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্ম ভক্তেরা শ্রীযুক্ত সমাধায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেমন শার্সির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত তৈলক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল। গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে। জ্ঞান গুঁড়িতে চোঁয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা। প্রসাদ বলে এমন সুরা খেলে, চতুর্বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারের হয়েন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই। মনের সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। বন্ধুরা, ঠাকুর কি অপূর্ব গান গাইছিলেন কেশবের দিকে তাকিয়ে বিভোর হয়ে। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন তোর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাক। তিনিই সত্য আর সব অনিত্য। তাকে না লাভ করলে কিছুই হয় না, এই মহামন্ত্র। এরপর আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা বলতে লাগলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের একপাশে একটি ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রী রামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়ে দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তরপুরে তাহাকে লইয়া যাওয়া হইল। জল খাইবেন, আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জলসেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন। বন্ধুরা, এখন পড়ছি পৃষ্ঠা নম্বর 44। কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন। আজ শনিবার 21শে শ্রাবণে কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টা বাজিছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরের
কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কীরকম পরমংশ, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আগে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তার উপর বিছানা, মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাঁহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমা স্ট্রিটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমা স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগান বাটির কাছে দিয়া আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটি। ঠাকুর বিরক্ত হইলেন, বললেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে, মানে দরজাটা দ্বারের দক্ষিণ দিকে। যাই হোক, আবার আমি পাঠে আসছি। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হল ঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে। এই কয়টি কামরা বহু মূল্য পুস্তক পরিপূর্ণ। দেয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর 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 রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ার উপবিষ্ট হন। টেবিলের উপরে লিখবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলো চিঠিপত্র, বাঁধানো হিসেবপত্রের খাতা, দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রইয়াছে দেখিতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাটাতে খাট বিছানা আছে, সেখানেই ইনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে? কোনো বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেউ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খড়মাতার চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার চলে না। হয়তো কেউ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিপদ মিটাইয়া দিবেন। বন্ধুরা, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। তার টেবিলে অনেকগুলো চিঠি রাখা ছিল, সেগুলোই হয়তো মাস্টারমশাইয়ের চোখে পড়েছিল, তা তিনি এখানে তুলে ধরেছেন লিখে, যাতে আমরাও জানি
যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে দয়ার সাগর বলা হতো, সত্যিই তিনি দয়ার সাগর ছিলেন। তিনি তার সবটুকু উজাড় করে দান ধর্ম করতেন, তাই না তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যাই হোক বন্ধুরা, এখন আবার কথামৃত পাঠে আসছি। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন, মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হন, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর যে বালক সুলভ ছিলেন। এই মাস্টারমশাই যখন ঠাকুরকে বুঝিয়ে বললেন যে আপনার শার্টের বোতাম খোলাই থাকুক আর যেরকমই থাকুক, তাতে কিচ্ছু হবে না, ঠাকুর তাতেই সন্তুষ্ট হলেন। তো বন্ধুরা, আজকে কথামৃত পাঠ এই পর্যন্তই। আবার নতুন এপিসোড নিয়ে কথামৃতের পৃষ্ঠা থেকে পড়ে আপনাদেরকে শোনাবো। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।